লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়ালো 250। আক্রমণের জেরে ফের হরমুজ বন্ধ করল ইরান। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইসলামাবাদে শনিবার তেহরান ওয়াশিংটন শান্তি আলোচনা। এবং ইউক্রেনে নজিরবিহীন হামলা রাশিয়ার। সামরিক সরঞ্জাম ও তেল স্থাপনায় পাল্টা আঘাত কিয়েভের। যুদ্ধবন্ধে প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। 40 দিন রক্তক্ষয়ী সংঘাতের পর 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরান যুক্তরাষ্ট্র স্বাগত জানালেন বিশ্ব নেতারা। তেহরানে আনন্দ মিছিল, চূড়ান্ত বিজয় দাবি ট্রাম্পের। ওয়াশিংটনের সূচনীয় পরাজয় বলছে রাশিয়া। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 254 জন নিহত হয়েছেন, আহত 1000-এর বেশি। রাজধানী বৈরুত সহ বিভিন্ন অঞ্চলে এই হামলা চালানো হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর ওপর হামলা থামবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘন্টা যেতে না যেতেই লেবাননে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। রাজধানী বৈরুত, দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে হামলায় বহু মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননের পার্লামেন্ট স্পিকার এটিকে পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন। যুদ্ধবিরতির মধ্যে হামলা হয়েছে ইরানেও। বুধবার দেশটির ইস্পাহান ও কেরমান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এই হামলার ঘটনাকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন বলে দাবি করছে তেহরান, যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তার আক্রমণাত্মক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এক ভিডিও বার্তায় তিনি সাফ জানান, ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর উপর হামলা থামবে না। তবে যুদ্ধবিরতি নিয়ে ঘরের মাঠে তীব্র সমালোচনার মুখেও পড়েছেন তিনি। বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ এই যুদ্ধবিরতিকে কূটনৈতিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, নেতানিয়াহু কৌশলগতভাবে চরম ব্যর্থ হয়েছেন। চলমান অভিযান থেকে তিনি কোনো লক্ষ্যই পূরণ করতে পারেননি বলেও অভিযোগ লাপিদের। এদিকে লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম। একই সঙ্গে নেতানিয়াহুর হুঁশিয়ারির কড়া জবাব দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, শত্রুরা সামান্য ভুল করলে তারা পূর্ণমাত্রার প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে হয় পূর্ণ যুদ্ধবিরতি নয়তো ইসরায়েলের মাধ্যমে প্রক্সি যুদ্ধ যে কোনো একটি পথ বেছে নিতে হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। বুধবার এক ব্রিফিংয়ে সংস্থাটির উপমুখপাত্র ফারহান হক এ তথ্য জানান। চুক্তির ফলে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, দীর্ঘ উত্তেজনার পর এই যুদ্ধবিরতি স্বস্তির হলেও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে শঙ্কা কাটেনি। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশে চলমান লড়াই যেন এই চুক্তির ওপর নেতিবাচক প্রভাব না ফেলে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ফারহান হক। চুক্তির শর্তগুলো সঠিকভাবে বাস্তবায়নের ওপরও জোর দেন তিনি। এদিকে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নিতে তেহরান সফরে রয়েছেন জাতিসংঘের বিশেষ দূত আর্নল্ড। চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কর্মকর্তাদের সাথেও তার বৈঠকের কথা রয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। ইরানের সংবাদ মাধ্যম এই কৌশলগত জলপথ বন্ধের দাবি করলেও মার্কিন প্রশাসন বলছে এমন খবরের সত্যতা নেই। আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এই রুটে তাদের জাহাজের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী খুলে দেয়া হলেও এই সংকটের একটি দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্ব অর্থনীতি থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/3 পরিবাহিত হয় যে পথ দিয়ে। সেই হরমুজ প্রণালী নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে নানা গুঞ্জন। ইরানের সরকারি গণমাধ্যমগুলো দাবি করছে, লেবাননে ইসরায়েলি হামলার কারণে বর্তমানে এই রুটে জ্বালানিবাহী নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে, যদিও মার্কিন প্রশাসন বলছে এমন খবরের কোনো সত্যতা নেই। হরমুজ প্রণালী খুলে দেয়া হলেও জ্বালানি খাতের উৎপাদন ও লজিস্টিক সংকট দ্রুত কাটবে না বলে মনে করেন বিশ্লেষকরা। গত কয়েক সপ্তাহে বন্ধ হয়ে যাওয়া তেলের খনিগুলো পুনরায় চালু করা প্রযুক্তিগতভাবে বেশ জটিল ও ব্যয়বহুল। এছাড়া বিশ্বের বড় বড় তেলবাহী ট্যাঙ্কারগুলো বর্তমানে উপসাগরীয় অঞ্চল থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করছে। ফলে এই বিশাল নৌবহরকে বন্দরে ফিরিয়ে এনে পুনরায় সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে আরও কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। চলমান এই যুদ্ধে তেল রপ্তানির ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিশেষ করে ইরাকের রপ্তানি কমেছে 82% এবং কুয়েত ও কাতার তাদের স্বাভাবিক সরবরাহের প্রায় 3/4 হারিয়েছে। তথ্য বলছে, যুদ্ধের প্রভাবে বাজার থেকে প্রায় 20 কোটি ব্যারেলের বেশি তেল উধাও হয়ে গেছে, যা প্রায় 103টি বিশাল সুপার ট্যাঙ্কার পূর্ণ করার সমান। যদিও সৌদি আরব ও আমিরাত বিকল্প পথে কিছুটা সরবরাহ বজায় রেখেছিল, তবে সামগ্রিক ক্ষতি পুষিয়ে নেওয়া এখন বড় চ্যালেঞ্জ তাদের জন্য।
এই সংকটের একটি দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্ব অর্থনীতিতে থেকে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া তেল শোধনাগার ও অবকাঠামো পুনর্নির্মাণ করতে দীর্ঘ সময় এবং বিপুল অর্থের প্রয়োজন হবে। এর ফলে জ্বালানির বাজারে অস্থিরতা বজায় থাকতে পারে 2027 সাল পর্যন্ত। বিশ্লেষকদের মতে তেলের এই উচ্চ মূল্য কেবল যাতায়াত নয়, বরং সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ও খাদ্যদ্রব্যের দামকেও দীর্ঘ সময় ধরে ঊর্ধ্বমুখী রাখতে পারে। সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে গিয়ে ঋণের জালে আটকা পড়তে যাচ্ছে ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানি। অর্থনীতিবিদরা বলছেন, চলতি বছরেও বাজেটে ঘাটতি পূরণ হবে মের্স প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। একদিকে সামরিক বাহিনীকে আরো শক্তিশালী ও বড় করার উদ্যোগ, অন্যদিকে ইউরোপের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হিসেবে অর্থনীতিকে আরো মজবুত করার পরিকল্পনা করছে জার্মানি। এই দুই গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দিতে গিয়ে ঋণের জালে আটকা পড়তে যাচ্ছে চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্জের নেতৃত্বে জোট সরকার। জার্মানির জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, গেল বছর জার্মানির সামরিক ব্যয় বেড়েছে 23% বেশি, যা 3900 কোটি ইউরো। এই কারণে মোট বাজেটে ঘাটতি গেল 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার প্রকাশিত ফেডারেল পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জার্মানির সামরিক বাহিনীকে শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্তে গেল বছর 2025 সালেই দেশটির মোট বাজেটে ঘাটতি ছিল 12,000 কোটি ইউরোর বেশি। আর এই ঘাটতি 2024 সালের তুলনায় 2200 কোটি ইউরো বেশি। দেশটির প্রতিরক্ষা ব্যয় 2029 সালের মধ্যে প্রায় 50,000 কোটি ইউরো ছাড়িয়ে যাবে বলে অনুমান করছে সামরিক বিশ্লেষকরা। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সতর্ক করে বলেছেন, সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার পরিকল্পনা জার্মানি নিতেই পারে, তবে অতীতে ইউরোপের প্রধান সামরিক শক্তি হতে গিয়ে তা মুখ তুবড়ে পড়েছিল। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার দেশটির পূর্ব উপকূল থেকে এ পরীক্ষা চালানো হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ জানান, স্থানীয় সময় সকাল 8:50 উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের ওয়াসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। পরে মিসাইলগুলো 240 কিলোমিটার দূরে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানানো হয়। এই ঘটনার পর জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। পিয়ংইয়ং এর এ ধরনের তৎপরতাকে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের আইনের লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে সিউল। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় 2030 সাল নাগাদ সামরিক খাতে অতিরিক্ত 36 বিলিয়ন ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছে ফ্রান্স। বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এই বিশাল অঙ্কের বাজেটের পরিকল্পনার কথা জানান। এই প্রকল্পের মাধ্যমে ফ্রান্স তাদের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মিসাইল ও ড্রোনের মজুদ বাড়াতে চায়। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে জিডিপির 2.5% সামরিক খাতে ব্যয় করা হবে। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী জানান, সমুদ্রতল থেকে মহাকাশ সব ক্ষেত্রে প্রতিকূলতার সাড়া দিতে সক্ষম হতে চায় তার দেশ। এই বিশাল বাজেটের একটি বড় অংশ ব্যয় হবে পারমাণবিক সক্ষমতা শক্তিশালী করতে, যা গত মার্চে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেছিলেন।